আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর ইতিহাসের ক্লাসে আজ তোমাদের সৈয়দ বংশ এবং লোদী বংশ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছি তুঘলক বংশ নিয়ে এবং তুঘলক বংশের প্রতিষ্ঠাতা সম্পর্কে আমরা জেনেছি। তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুঘলক এবং এই যুগে এই তুঘলক বংশের শ্রেষ্ঠ শাসক মোহাম্মদ বিন তুঘলক, যিনি যার পূর্ব নাম ছিল জুনা খান, এবং মোহাম্মদ বিন তুঘলক নামকরণ করে 1325 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে বসেন। এবং এ প্রসঙ্গে মোহাম্মদ বিন তুঘলকের যে সমস্ত পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আলোচনা করেছি এবং সেই পরিকল্পনাগুলো কেন ব্যর্থ হয়েছিল, পরিকল্পনাগুলো ব্যর্থতার কারণ কি বা কেন এই পরিকল্পনাগুলো ব্যর্থ হয়েছিল সে সম্পর্কে আলোচনা করেছি। এবং মোহাম্মদ বিন তুঘলক কেন ঐতিহাসিকদের চোখে রক্ত পিপাসু, নরক পিশাচ, পাগলা রাজা নামে অভিহিত হয়েছিলেন সে প্রসঙ্গে আমরা আলোচনা করেছি। তারপর ওই বংশের শাসক ফিরোজ তুঘলক সম্পর্কে আমরা আলোচনা করেছি। ফিরোজ তুঘলককে কেন সুলতানি যুগের আকবর বলা হয় সে প্রসঙ্গে আমরা আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব সৈয়দ বংশ নিয়ে। সৈয়দ বংশের সময়কাল 1414 থেকে 1451 থেকে 1451 খ্রিস্টাব্দ। 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ ছিল এই সৈয়দ বংশের সময়কাল। এবং সৈয়দ বংশের যিনি প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে খিজির খান। প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান। এই সৈয়দ বংশের শাসনকালে সুলতানি যুগে সাম্রাজ্য অনেক ছোট হয়ে গিয়েছিল। জৌনপুর, গুজরাট, মালওয়া এবং বাংলায় স্বাধীন সুলতানি রাজ্য হিসেবে গড়ে উঠেছিল শাসকের দুর্বলতার সুযোগে। এবং হিন্দু যারা শাসক, রাজপুতানা, মেরওয়ার এবং আলওয়ার, দোয়াব অঞ্চলে যারা হিন্দু শাসক, তারা মুসলমান যারা শাসক ছিলেন তাদেরকে ব্যতিগ্রস্ত করে তুলেছিলেন এই সময়কালে। এছাড়াও এই সময় কাশ্মীর স্বাধীনতা লাভ করেছিল, কাশ্মীর স্বাধীনতা ঘোষণা করেছিল। অর্থাৎ এ থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে আস্তে আস্তে সুলতানি সাম্রাজ্যের যে ভিত, সেই ভিতটা দুর্বল হয়ে পড়েছিল এবং আঞ্চলিক শক্তিগুলো স্বাধীনতা ঘোষণা করেছিল, যেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা দিল্লি সুলতানদের পক্ষে সম্ভব ছিল না। আফগান সুলতানদের শাসনের উল্লেখযোগ্য দিক হল এই সময়ে রাজতন্ত্র নিয়ে তারা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। আর এই খিজির খান, যিনি এই সুলতানের শাসক, যিনি সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি কিন্তু সুলতান উপাধি গ্রহণ করেন। এই খিজির খান হচ্ছে একমাত্র শাসক, যিনি সুলতান উপাধি গ্রহণ করেননি এই সুলতানি সাম্রাজ্যের শাসকদের মধ্যে। এবং তিনি কি করেছিলেন, তিনি তুর্ক এবং মঙ্গল যারা শাসক তাদের প্রতি আনুগত্য জানিয়েছিলেন। আর তুঘলক শাসকদের নাম খোদাই করা মুদ্রা তার রাজ্যে চালু রেখেছিলেন। মধ্যযুগের ভারতের এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। তাহলে এই সুলতান যুগের ইতিহাসে সৈয়দ বংশের অবদান সেরকম খুব একটা দেখতে পাওয়া যায় না। সৈয়দ বংশের পরে দিল্লির সিংহাসনে যে বংশ বসেছিল সেটি হল লোদী বংশ। এরপর লোদী বংশ নিয়ে আলোচনা করব। লোদী বংশের সময়কাল 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ। এবং এই লোদী বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম হচ্ছে বহুলল লোদী। এই বহুলল লোদী ছিলেন এই লোদী বংশের প্রতিষ্ঠাতা। এবং এই বংশের আরেকজন শাসক হলেন সিকান্দর লোদী।
সিকান্দর নদী। দেখো সৈয়দ বংশের সময়কালে দিল্লি সুলতানের সেরকম একটা প্রভাব আমরা দেখতে পাই না, কিন্তু এই নদী বংশ কি করেছিল না সেই যে শূন্যস্থান, সেই শূন্যস্থান অনেকটা পূরণ করতে পেরেছিল। সৈয়দ বংশের সময়কালে যেরকম দিল্লি সুলতানের সাম্রাজ্যের যে গৌরব সেটা স্থিমিত হয়ে পড়েছিল, কিন্তু এই নদী বংশের সময়কালে কিছুটা হলেও সেই স্থিমিত অবস্থাটা একটু কাটিয়ে উঠতে পেরেছিল। এবং এই নদী বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি ছিলেন এই বহলল নদী। এই বহলল নদী কি করেছিলেন না, তিনি আফগানদের যে রীতি সেই রীতি মেনে অন্যান্য আফগান সর্দারদের সঙ্গে তিনি আসন ভাগ করে নিয়েছিলেন। তিনি কখনোই আফগানদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েননি বা যুদ্ধে জড়িয়ে পড়ার নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন না। লোদি আফগানদের ক্ষমতা প্রতিষ্ঠা করা ছিল তার উদ্দেশ্য। পাশের জৌনপুর রাজ্য দখল করা ছিল তার একটা নমুনা। পরবর্তী শাসক সেকেন্দার লোদি অন্যান্য আফগান সর্দারদের সঙ্গে এই বহলল নদীর মতো ক্ষমতা ভাগাভাগির যে নীতি, সেই ক্ষমতা ভাগাভাগির নীতিতে তিনি কিন্তু পুরোপুরি বিশ্বাসী ছিলেন না, এবং তিনি সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের সাম্রাজ্য পরিচালনা করার কাজে বিশ্বাসী ছিলেন। আফগান সর্দারদের একটা কথা জানানো হয়েছিল যে তারা একান্তভাবে সুলতানের নিয়ন্ত্রণের অধীন, সুলতানের ইচ্ছা অনিচ্ছার উপরে তাদের ভালোমন্দ নির্ভর করত। এইভাবে তিনি আফগান সর্দার এবং সাধারণ জনগণ উভয়ের উপরে একটা সার্বভৌমতা প্রতিষ্ঠা করতে চলেছিলেন। তাহলে বহলল নদী আফগানদের সঙ্গে শাসন ভাগাভাগি করার ক্ষেত্রে বিশ্বাসী ছিলেন, কিন্তু সেকেন্দার নদী আসন ভাগাভাগি করার ক্ষেত্রে তিনি বিশ্বাসী ছিলেন না, এবং তিনি মনে করতেন যে আফগানরা তার একটা অধীনস্থ প্রজা, এবং আফগানরা কখনোই কিন্তু সুলতানের সমকক্ষ নন। এটা সেকেন্দার নদী খুব ভালোভাবে আফগানদের বুঝিয়ে দিয়েছিলেন। খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হন। পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি জৈনুদ্দিন মোহাম্মদ বাবরের কাছে পরাজিত হন এবং এই লোদি বংশের পতন ঘটে, এবং এই 1526 খ্রিস্টাব্দ থেকে ভারতবর্ষের ইতিহাসে সুলতান যুগের অবসান ঘটে এবং মুঘল যুগের সূচনা হয়। এরপর এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসে যে কেন পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হলেন। 3 নম্বর একটা প্রশ্ন আসে, তাহলে সেটা আমরা একটু আলোচনা করব যে কেন ইব্রাহিম লোদি জৈনুদ্দিন মোহাম্মদ বাবরের কাছে পরাজিত হলেন পানিপথের প্রথম যুদ্ধে, সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির সঙ্গে জৈনুদ্দিন মোহাম্মদ বাবরের যে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়, সেই যুদ্ধে ইব্রাহিম লোদি পরাজিত হয় এবং বাবর জয়লাভ করে। এরপর বেশ কিছু জিনিস ছিল, বেশ কিছু কারণ ছিল যে কারণের জন্য বাবর জয়লাভ করতে পেরেছে। দেখো সেই পয়েন্টসগুলো আমি লিখিত আলোচনা করছি। প্রথম হচ্ছে লক্ষ্যগত পার্থক্য। লক্ষ্যগত পার্থক্য কি না, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের যে সমস্ত সৈন্য ছিল তাদের একটি প্রধান লক্ষ্য ছিল যে এই যুদ্ধে জয়লাভ করতে হবে। অন্যদিকে ইব্রাহিম লোদির যে সমস্ত সৈন্য ছিল তারা ছিল বেতনভোগ কর্মচারী এবং তারা নিজের জীবন বাঁচিয়ে লড়াই করার জন্য প্রস্তুত ছিল, অর্থাৎ তারা নিজের জীবনকে আগে রেখেছিল, তারপর যুদ্ধ। কিন্তু বাবরের যে সমস্ত সৈন্যবাহিনী ছিল তাদের কাছে নিজের জীবন নয়, এই যুদ্ধে জয়লাভটা ছিল তাদের কাছে প্রধান বিষয়। এক্ষেত্রে কি হয়েছিল না, এক্ষেত্রে বাবরের যারা সৈন্যবাহিনী তারা জীবন দিয়ে লড়াই করেছিল, আপ্রাণ
চেষ্টা করেছিল যুদ্ধ জয়লাভের জন্য, সে কারণেই বাবরের যারা সৈন্যবাহিনী তারা খুব সহজে জয়লাভ করে। উপরন্তু যদি আমরা সৈন্য সংখ্যা দিয়ে বিচার করি তাহলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের যে সৈন্য সংখ্যা তার থেকে কয়েক গুণ বেশি ছিল ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা। তা সত্ত্বেও কিন্তু বাবরের যারা সৈন্যবাহিনী তারা জয়লাভ করে বা প্রথম পানিপথের যুদ্ধে বাবর জয়লাভ করে। 2 নম্বর হচ্ছে যুদ্ধাস্ত্র। পানিপথের প্রথম যুদ্ধে বাবর যে জয়লাভ করেছিল সেই জয়লাভের পিছনে যুদ্ধাস্ত্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইব্রাহিম লোদির যারা সৈন্য সংখ্যা তারা পুরনো দিনের ঢাল তরোয়াল তীর ধনুক বল্লম এ সমস্ত নিয়ে লড়াই করেছিলেন, কিন্তু এই পানিপথের প্রথম যুদ্ধে আগ্নেয়াস্ত্রের ব্যবহার ঘটেছিল এবং এক্ষেত্রে কামানের ব্যবহারের নাম আমরা জানি। আগ্নেয়াস্ত্র বা কামানের ব্যবহার এই পানিপথের প্রথম যুদ্ধে শুরু হয় এবং এই আগ্নেয়াস্ত্র কারণে আগ্নেয়াস্ত্রের যে ব্যবহার সেই ব্যবহার জহিরুদ্দিন মোহাম্মদ বাবর পানিপথের প্রথম যুদ্ধে প্রথম শুরু করেছিলেন। এই কারণের জন্য খুব সহজে তীর ধনুক টাঙ্গি বল্লমকে এই আগ্নেয়াস্ত্র পরাজিত করে এবং আগ্নেয়াস্ত্রের কাছে তীর ধনুক টাঙ্গি বল্লম কিন্তু পরাজিত হয়। 3 নম্বর হচ্ছে এই যুদ্ধে বাবর দুটো পদ্ধতি চালু করেছিল, একটা হচ্ছে রুমি পদ্ধতি আর একটা হচ্ছে তুলঘুমা পদ্ধতি। রুমি পদ্ধতি, রুমি ও তুলঘুমা পদ্ধতি। দেখো এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দুটো পদ্ধতি নতুন পদ্ধতি এক্ষেত্রে চালু করেছেন। একটা রুমি পদ্ধতি, একটা হলো তুলঘুমা পদ্ধতি। রুমি পদ্ধতি হচ্ছে যে তার যে সৈন্য সংখ্যা, তার যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীতে যে রথ, যুদ্ধরথ, সেই যুদ্ধরথের সামনে একটা চাকা লাগানো একটা ছিল, যে চাকার সাহায্যে কি হতো ছুরির মতো লাগানো থাকতো সামনে এবং সেটা অনবরত ঘুরে যেত এবং সেটা নিয়ে কি করতো না, সেটা নিয়ে শত্রুপক্ষের সৈন্য সংখ্যার মধ্যে যখন প্রবেশ করতো তখন সেই যে ছুরি জাতীয় যে জিনিস ছিল যেগুলো অনবরত ঘুরে যেত, সেই ছুরির ফলে কি হতো না, মানুষরা যারা লড়াই করতো তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে পড়তো এবং এর ফলে তারা মারা যেত এবং শত্রুপক্ষ খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তারা আত্মসমর্পণ করতে বাধ্য হতো এই পদ্ধতির সাহায্যে। তাহলে একটা ঘোড়ার রথ, একটা সেই রথের সামনে একটা তীরের মতো জিনিস ফলে এবং ফলা জাতীয় জিনিস লাগানো থাকতো, ছুরি এগুলো, এবং এগুলো অনবরত ঘুরতো এবং শত্রু সংখ্যার মধ্য দিয়ে যখন সেই রথটা যেত, ঘোড়ার রথ, তখন কি হতো সেই শত্রু সংখ্যার পদ্ধতি যখন রথটা এগিয়ে যেত তখন সেই ছুরির সাহায্যে যারা সৈন্যসংখ্যা ছিল তারা আহত হতো এবং খুব সহজে তারা ধরাশায়ী হতো এবং মৃত্যুবরণ হতো। এই পদ্ধতির ফলে বাবর একটা সুবিধা হয়েছিল। আর একটা হচ্ছে তুলঘুমা পদ্ধতি, যেটা মানে কৃত্রিম বস্তা, মানে ওই দুর্গ নির্মাণ করা হয়েছিল কৃত্রিম বস্তা বা গরুর গাড়ির সাহায্যে, যেটাকে আমরা পরীক্ষা করি, সেখান থেকেও তাদের যুদ্ধ করা খুব সহজত হয়েছিল। তাহলে এই সমস্ত কারণের জন্য খুব সহজে বাবর এই পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করে এবং ইব্রাহিম লোদি এই যুদ্ধে পরাজিত হয়। এটা তোমাদের 3 নম্বরের প্রশ্ন আসে, এভাবে লিখতে হবে। আরেকটা পয়েন্ট হবে প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যবাহিনী। প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য, তাহলে বাবরের যে সমস্ত সৈন্যবাহিনী ছিল সেগুলো ছিল ট্রেন্ড বা প্রশিক্ষণ প্রাপ্ত। অন্যদিকে ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা প্রশিক্ষণ প্রাপ্ত ছিল না, এর ফলে খুব সহজে এই প্রশিক্ষণ প্রাপ্ত যারা সৈন্যবাহিনী তারা প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্যবাহিনীকে পরাজিত করে। অর্থাৎ বাবরের সৈন্য সংখ্যা প্রশিক্ষণ প্রাপ্ত ছিল এবং এরা খুব সহজে এদের যে যুদ্ধ কৌশল
এই যুদ্ধ কৌশলের সাহায্যে খুব অল্প সময় কি করে বা ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যাকে পরাজিত করে। এই পশ্চিমপ্রান্ত সৈন্য সংখ্যাও কিন্তু পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের অন্য একটি কারণ ছিল। সুলতানদের নিয়ন্ত্রণ ব্যবস্থা। সুলতানদের নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রশাসনিক নিয়ন্ত্রণ। সুলতানি শাসনকালে প্রধান ব্যক্তি ছিলেন সুলতান নিজে। তাহলে সুলতানি শাসনকালে প্রধান ব্যক্তি ছিলেন সুলতান নিজে। সুলতান হচ্ছেন প্রধান, এবং এই সুলতান কি বলতেন? আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। আইন বিভাগ, বিচার বিভাগ আর শাসন বিভাগের প্রধান ছিলেন সুলতান নিজে। আইন বিভাগ পরিচালনা করা, শাসন বিভাগ পরিচালনা করা, বিচার বিভাগ পরিচালনা করা, এই সমস্ত কাজগুলো কিন্তু সুলতান নিজেই পরিচালনা করতেন। তবে সুলতান যে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ এই তিনটি বিভাগকে পরিচালনা করতেন ঠিকই, কিন্তু এক্ষেত্রে সুলতানকে পরামর্শ দেওয়ার জন্য একটা মন্ত্রী পরিষদ ছিল। মন্ত্রী পরিষদ এবং বিভিন্ন রকমের কর্মচারী ছিলেন। সেই মন্ত্রী বা কর্মচারীরা কি করতেন? সুলতানকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন। তবে এখানে একটা জিনিস উল্লেখ করতে হবে, বলতে হবে কি না, এই মন্ত্রীদের বা কর্মচারীদের পরামর্শ গ্রহণ বাদ দেয়। একটা বিষয়ে মন্ত্রীরা পরামর্শ দিলেন সুলতানকে, ঠিকই, খুব ভালো জিনিস, কিন্তু সেটা গ্রহণ বা বর্জন, সেটা সুলতান কতটা গ্রহণ করবেন বা কতটা বর্জন করবেন সেটা কিন্তু সুলতানের উপর সব মানে পুরোটাই নির্ভরশীল ছিল। মানে মন্ত্রী পরিষদ কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত দিলেন মানে যে সেটা সুলতানকে মানতে হবে এরকম কিন্তু নয়, সেটা পুরোপুরি কিন্তু সুলতানের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল। আর যে সমস্ত কর্মচারী বা মন্ত্রী ছিলেন, সে সমস্ত কর্মচারী বা মন্ত্রী সকলেই এই সুলতানের অনুগত থাকতে পারত। সুলতান যদি বুঝতে পারতেন যে কেউ কোনো ব্যক্তি যে সুলতানের যে হস্তক্ষেপ, সে হস্তক্ষেপ সুলতানের বিষয়ে হস্তক্ষেপ করেছেন, তাহলে সুলতান তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করতে পারতেন। এবং সুলতানের যে সিদ্ধান্ত বা আদেশ, সুলতানের সিদ্ধান্ত বা আদেশ ছিল চূড়ান্ত। সুলতানের উপরে কোনো মন্ত্রী বা কর্মচারীর কথা বলার কোনো অধিকার ছিলেন না। সুলতান যেটা ডিসিশন, মানে সুলতান যেটা সিদ্ধান্ত নিতেন সেটাই কিন্তু মানে চূড়ান্ত বলে বিবেচিত হতো। এই কারণে সুলতানকে কেন্দ্র করে দিল্লিতে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল, এবং সুলতানের মতামতের উপর নির্ভর করে সুলতানের মতামতের উপর নির্ভর করে দিল্লিতে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল। এই কারণে একে কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলা হয়। কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা কেন বলা হয় না, সুলতানের মতামতের উপর নির্ভর করে দিল্লিতে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছিল সেটাকে কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলা হয়। অর্থাৎ আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের ক্ষেত্রে যিনি চূড়ান্ত ক্ষমতার অধিকারী তিনি হলেন সুলতান। সুলতানের উপরে কথা বলার মতো অধিকার আর কারো ছিল না। এই কারণে একে কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা বলা হয়। আচ্ছা, আবার দেখো অনেক সময় এই সুলতান কে হবে এ নিয়েও একটা প্রশ্ন দেখা দিত। তাহলে যে ব্যক্তি সুলতান হতেন তিনি সবসময় চাইতেন যে সুলতানের যাতে কোনো সমালোচনা না হয়, সুলতানের ওপরে যাতে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ কথা বলতে না পারে, তার জন্য সুলতান সর্বদা চেষ্টা করতেন। বিচার বিভাগের ক্ষেত্রে সুলতান একটা সাম্যনীতি তিনি বজায় রাখতেন। সাম্যনীতি বা আইনের যুগের সমতা যেটাকে বলা হয় সাম্যনীতি, সেই সাম্যনীতি বজায় রাখার চেষ্টা করতেন সুলতান। তাহলে দেখো এই বিচার ব্যবস্থার ক্ষেত্রে ধনী দরিদ্রের ভেদাভেদ এখানে ছিল না। একই অপরাধের জন্য সকলে কিন্তু একই রকমের শাস্তি ভোগ করত। এই জিনিসটাকে সুলতানরা সবসময় বেশি প্রাধান্য দিতেন। এখানে যে স্বজন পোষণের যে নীতি বা নিজের আত্মীয় কোনো অপরাধ করেছে বলে ছাড় পাবে সেরকম কোনো এখানে বিষয় ছিল না। একই অপরাধের জন্য ধনী দরিদ্র নির্বিশেষে সকলে কিন্তু একই রকমের সাজা ভোগ করতেন এক্ষেত্রে। এবং এক্ষেত্রে এই সুলতান প্রধান ভূমিকা পালন করতেন, প্রধান বিচারকের ভূমিকা পালন করতেন স্বয়ং সুলতান নিজে। এখানে বড়লোক, অভিজাত বা সাধারণ মানুষের কোনো ভেদাভেদ ছিল না। যে সুলতান সবদিক
বজায় রাখতে পারতেন, অর্থাৎ তিনটে প্রধান বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, যে সুলতান এই তিনটি দিকে ভালোভাবে নজর রাখতে পারতেন তার স্থায়িত্ব কিন্তু বেশি দিন থাকত। গিয়াসউদ্দিন বলবনের সময় থেকে সুলতানের ক্ষমতা এবং মর্যাদা বাড়তে থাকে, সুলতানের উপরে কেউ কথা বলতে পারত না। আর সুলতানের উপরে যদি কেউ কথা বলতো তাহলে তার কঠোর শাস্তির ব্যবস্থা ছিল। অভিজাতরা সুলতানের ক্ষমতা এবং মর্যাদা নিয়ে প্রশ্ন করতে সাহস পেত না। আবার আলাউদ্দিন খলজির সময়ে অভিজাতদের কড়া হাতে দমন করা হয়। সুলতানের শাসন আলগা হয়ে পড়লে অভিজাতদের হাতে ক্ষমতা অনেক বেড়ে যায়। তাহলে দেখো, যদি সুলতানের ক্ষমতা দুর্বল হয়ে যায় তাহলে যারা অভিজাত বর্গ তারা কি করে, নিজেরা স্বাধীনতা ঘোষণা করে বা অনেক সময় এই অভিজাতরা বিদ্রোহী হয়ে ওঠে। এই কারণে সুলতানরা সবসময় চাইতেন নিজেদের শক্তিকে কঠোরভাবে, নিজেদের যে ক্ষমতা বা নিজেদের ক্ষমতাকে তারা সবসময় সুদৃঢ় করতে চাইতেন, যাতে করে তাদের দুর্বলতা প্রকাশ না পায়। আর দুর্বলতা প্রকাশ হলে কিন্তু যারা অভিজাত বর্গ তারা বিদ্রোহী হয়ে উঠবে, এটা খুব ভালোভাবে দিল্লির সুলতানরা জানতেন। আর উলেমা সম্প্রদায় যারা অভিজাত সারা উলেমাদের সঙ্গে এই দিল্লির সুলতানরা একটা সুসম্পর্ক বজায় রেখে চলতেন, রাজাকে পরামর্শ দিতেন পুরোহিত সেরকম ভাবে। তাহলে সুলতানরা কি করতেন না, সুলতানরা ধর্মীয় বিষয় উলেমারা কি করতেন, উলেমা সম্প্রদায়, এই উলেমারা এই সুলতানকে কিন্তু ধর্মীয় বিষয়ে তারা পরামর্শ দিতেন এবং এই উলেমাদেরকে, উলেমা সম্প্রদায়কে কথা, এই উলেমাদের সঙ্গে সুলতানরা একটা সুসম্পর্ক বজায় রেখে চলতেন, তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখতেন এবং বিভিন্ন বিষয়ে উলেমারা সুলতানকে পরামর্শ দিতেন। বেশিরভাগ সময় উলেমার কথা শুনে চলতেন না সুলতানরা। আবার যখন সুলতান মনে করতেন যে এটা ধর্মীয় দিক বা কোনো একটা বিষয় যেটা উলেমারা বলছেন সেটা কিন্তু ঠিক নয়, সেক্ষেত্রে সুলতানরা উলেমাদের মতামতকে অগ্রাহ্য করতেন, উলেমাদের মতামতকে নিতেন না। হিন্দু মুসলমান সব জনগণই সুলতানের প্রজা, ফলে বাস্তবে শাসন চালানোর জন্য যা দরকার সুলতানরা তাই করতেন। দেখো, দিল্লির সুলতানরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছিলেন যে প্রজা মানে শুধুমাত্র মুসলিমরা নয়, প্রজা মানে শুধুমাত্র মুসলিমরা নয়, সেখানে হিন্দু আছে মুসলমান আছে, উভয় দিক যাতে হিন্দু এবং মুসলমান উভয় দিকের যাতে মঙ্গল সাধিত হয় সে কথা মাথায় রেখে সুলতানরা শাসন কার্য পরিচালনা করতেন। এক্ষেত্রে উলেমাদের তিনি প্রাধান্য দিতেন, কিন্তু উলেমাদের মতামত যদি ঠিকঠাকভাবে না হতো তাহলে উলেমাদের মতামতকে সুলতান অগ্রাহ্য করতে পারতেন এবং তারা হিন্দু মুসলমান উভয়কে তারা প্রজা বলে মনে করতেন। এই কারণের জন্য অনেক সময় উলেমাদের সঙ্গে সুলতানদের বিরোধ বাধত, উলেমাদের সঙ্গে মতামতের কারণে তাদের বিরোধ বাধত। নিজেদের ক্ষমতা অটুট রাখতে উলেমার সমর্থনের দরকার হতো সুলতানদের, তাই নানা রকম উপহার এবং সম্মান দিয়ে তাদের পাশে রাখতেন সুলতান। এবং উলেমারা অনেক সময় ধর্মীয় দিকটা যেহেতু তারা দেখে তাই তাদের প্রয়োজন হতো, এই কারণের জন্য উলেমাদেরকে তারা ঢোকাতেন না, উলেমাদেরকে অনেক সময় নানান উপকরণ দিয়ে তাদেরকে বসে রাখার চেষ্টা করতেন। পেজ নম্বর 56 এখানে টুকরো বলা আছে সুলতানি আদব কায়দা। পেজ নম্বর 56 এ সুলতানি আদব কায়দা বলে দেখো টুকরো কথা আছে। দেখো, গিয়াসউদ্দিন বলবনের কথা আমরা আগে আলোচনা করেছি। গিয়াসউদ্দিন বলবন যিনি নিজেকে জিদুল্লাহ বা ঈশ্বরের ছায়া, তিনি নিজেকে জিদুল্লাহ বা ঈশ্বরের ছায়া বলতেন। জিদুল্লাহ বা ঈশ্বরের ছায়া, জিদুল্লাহ বাংলা হচ্ছে ঈশ্বরের ছায়া। তাহলে গিয়াসউদ্দিন বলবন নিজেকে জিদুল্লাহ বা ঈশ্বরের ছায়া বলতেন। তাহলে এই গিয়াসউদ্দিন বলবন 40 সংখ্যার সদস্য ছিলেন, কিন্তু আমরা আগে আলোচনা করেছি। তাহলে এই গিয়াসউদ্দিন বলবন তিনি তার রাজদরবারে বেশ কিছু প্রথা চালু করেছেন, সিজদা এবং পাইবস। পারস্য দেশের উপরে তিনি বেশ কিছু প্রথা চালু করেছেন, সিজদা এবং পাইবস। এই দুটো প্রথা তিনি চালু করেছেন। সিজদা হচ্ছে সুলতানের সামনে রক্তদান হওয়া, পাইবস সিজদা পাইবস থেকে আগে আলোচনা করেছি। সিজদা আর পাইবস এগুলো চালু করেছেন। তাহলে সিজদা হচ্ছে কি না, সিজদা হচ্ছে সুলতানের সামনে রক্তদান হওয়া, আর
পাইবস হলো সুলতানের পদযুগল চুম্বন করা বা সিংহাসনের পদযুগল চুম্বন করা। এই সমস্ত জিনিসগুলো তিনি চালু করেছেন। আর কি, যেহেতু সাধারণ মানুষের থেকে তিনি আলাদা, এটা বোঝানোর জন্য কি করেছিলেন, তিনি নিজে জমকালো পোশাক পরিধান করতেন এবং তার যে রাজ দরবার সেখানে একটা পিন্ড্রপ সাইলেন্ট মানে একটা নিঃসঙ্গ পরিবেশের তিনি সৃষ্টি করেছিলেন। সেখানে হাসি ঠাট্টা বিদ্রোহ এই সমস্ত একবারে পুরোপুরি নিষিদ্ধ ছিল তার রাজ দরবারে। এবং তিনি খুব গম্ভীর পরিবেশ, তার দরবারে গম্ভীর একটা পরিবেশের সৃষ্টি হতো বা তিনি গম্ভীর পরিবেশের সৃষ্টি করেছিলেন তিনি। এবং পরবর্তীকালে আলাউদ্দিন খলজি এবং মুহাম্মদ বিন তুগলক একই নীতি গ্রহণ করেছিলেন। জাঁকজমক করে সাজানো সবার মধ্যে সবচেয়ে দামি পোশাক পরা গম্ভীর সুলতানকে দেখে যে কেউ আলাদা করে চিনতে পারে। তাহলে একটা রাজদরবারের মধ্যে একজন মানুষ একটা জাঁকজমকপূর্ণ পোশাক পরে আছে এবং সেখানে একটা গম্ভীর পরিবেশ, বাইরের কোনো অতিথি যদি সেখানে আসতেন তাহলে খুব সহজেই চিনতে পারতেন যে কে সুলতান। মানে সুলতানের পোশাকটাই বাকি যারা ছিলেন তাদের থেকে এতটাই আলাদা ছিল যেটা খুব সহজেই বুঝতে পারা যেত যে এই রাজদরবারে কে প্রকৃত সুলতান। তাহলে এই সুলতানের আদর কায়দা পূর্বপাতার মধ্যে আছে, এটা বলা হলো। দেখো তোমাদের পেজ নাম্বার 57, সামরিক ব্যক্তিদের হাতে ভূমি রাজস্ব ও প্রশাসনিক দায়িত্ব ইত্যাদি ব্যবস্থার আগে পর্যন্ত আলোচনা করা হলো। আর সুলতানি আদর কায়দা এটা 56 ছিল পেজ নাম্বার, এটা বলে দেওয়া হবে। যতটুকু আলোচনা করা হলো তার মধ্যে যদি কিছু কোনো পয়েন্টস তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, সেই জায়গাটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।